হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিং নিউ স্টোরিজ। আবার ফিরে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। বাবা, পাথর পড়লো তো। এই পাথর পড়ছে দাদা, আস্তে চালান। খুব ভয় ভয় আছি, যখন তখন উল্টে যেতে পারি। হাঁপিয়ে গেছি, আমরা অর্ধেক ভিজে গেছি। এখানে অনেক জন্তু জানোয়ারও বেরোয়, কালকেও বেরিয়েছিল। আমি আমাদের হাওড়া থেকে লালকুয়া অবধি পুরো ট্রেনের জার্নির ভিডিও কিন্তু অলরেডি আগের এপিসোডে আপলোড করে দিয়েছি। যারা এখনো আগের এপিসোডটা দেখোনি তাড়াতাড়ি কিন্তু দেখে নিও। আমি এই ভিডিওর আই বাটনে আগের ভিডিওর লিংক দিয়ে দেবো, আর ডেসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যাবে আগের ভিডিওর লিংক। অবশ্যই কিন্তু দেখে নিও। আজ 1 এপ্রিল সকাল 9টায় লালকুয়ায় নেমে আমরা আগের থেকে ঠিক করে রাখা চৌধুরীজির গাড়ি করে চলেছি আলমোড়া হয়ে বিনসারের পথে। ওই যে দূরে দেখতে পাচ্ছ নিশ্চয়ই পাহাড়। পাহাড় কিন্তু আমার ভীষণ প্রিয়। তোমাদের মধ্যে আর কার কার পাহাড় ঘুরতে ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও। লালকুয়া স্টেশন থেকে রওনা হয়ে মোটামুটি 1 ঘন্টার মধ্যেই সমতল পেরিয়ে পাহাড়ে উঠতে শুরু করেছিলাম আমরা। আলমোড়া যাওয়ার পথের কি সুন্দর ভিউ তোমরা দেখতেই পাচ্ছ। অবশ্য পাহাড়ে একবার উঠতে শুরু করলে চারিপাশে সুন্দর পাহাড়ি প্রকৃতির মাধুর্য তোমার মনকে কিন্তু ভরিয়ে দেবেই। তাকাও কাকিমা, বাবা হাই করো। হাই। তো আমরা এখন বিনসারের দিকে যাচ্ছি। পাইন বনের মধ্য দিয়ে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে ছুটে চলল আমাদের গাড়ি। এইভাবে চলতে চলতে একটা জায়গায় বুকটা ধড়াস করে উঠল। রাস্তার উপর জাস্ট কিছুক্ষণ আগেই খানিকটা পাথর গড়িয়ে এসে পড়েছিল। একরাশ ভয় নিয়ে ভগবানের নাম নিয়ে আস্তে আস্তে রাস্তাটা ক্রস করলাম আমরা। তারপর কিছুটা এগিয়ে একটা রাস্তার ধারে চায়ের দোকানে দাঁড়ালো গাড়ি। পকোড়া চলে এসছে গরম গরম, ওইদিকে পরোটা আর চিকেন খাচ্ছে। কেমন কেমন পকোড়া? ভেজ? আমার জন্য ম্যাগি, গরম গরম ম্যাগি। এই বাবাও খাচ্ছে ম্যাগি, কাকিমারাও। মা বাবা গরম গরম খেতে পাচ্ছে না, মা ফু দিয়ে দিচ্ছে আর বাবা খাচ্ছে। শীতের মধ্যে গরম গরম ম্যাগি একদম জমে গেছে পুরো, আর তার সাথে পকোড়া। আহা, জমে ক্ষীর। এটা উঠলো না, কি হয়েছে? জমে কি হয়েছে? যত উপরে উঠছিলাম আমরা ঠান্ডাটা কিন্তু বেশ বাড়ছিল, আর এই ঠান্ডার মধ্যে গরম গরম চা হলে কিন্তু একেবারে জমে যায়। চা, পকোড়া ও ম্যাগি খেয়ে আবার গাড়িতে চেপে রওনা দিলাম আমরা।
পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছলাম কাঞ্চি ধামে। কিন্তু এই কাঞ্চি ধামে ঢোকার পর আমরা প্রায় 1 ঘন্টা জ্যামে বসেছিলাম। অবশেষে 1 ঘন্টা জ্যামে আটকে থাকার পরে জ্যামের জট ছাড়ালো আর আমরা করলি বাবার আশ্রমের সামনে দিয়ে এগিয়ে গেলাম। এটা হচ্ছে বাবার আশ্রমে যাওয়ার শর্টকাট রাস্তা। তবে আমরা কিন্তু এবারে গেলাম না, আমরা ফেরার দিনকে চেষ্টা করব যাওয়ার। এই যে আশ্রম, হনুমানজির পরম ভক্ত ও হনুমানজির অবতার হিসেবে মানা হয় এই নিম করলি বাবাকে, যিনি 1964 সালের 15ই জুন কাঞ্চি ধামে হনুমানজির মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই করলি বাবার আশীর্বাদ পেতেই হাজার হাজার মানুষ এই বাবার আশ্রমে কিন্তু ভিড় করে। বলা হয় যে এই জায়গাটা অনেকটা কাঁচির মতো আকারের, তাই এই জায়গার নাম কাঞ্চি ধাম। এই কাঞ্চি ধাম থেকে 9-10 কিলোমিটার দূরেই রয়েছে ফ্রগ পয়েন্ট। আমাদের গাড়ি সোজা ফ্রগ পয়েন্টে দাঁড়ায়। ভিউ পয়েন্টে যাচ্ছি আমরা। নিচে এরকম ঝুলন্ত ব্রিজ আছে, ঝুলন্ত ব্রিজ, নিচে নদী আছে। এই নদীটার নাম কি? শিপ্রা নদী। এই দেখুন শিপ্রা নদী বয়ে চলেছে কুলুকুলু শব্দে। খুব সরু জায়গা, সেখান দিয়ে আমরা নামছি, সামনেটায় যাব। এই দেখুন উপর দিয়ে দেখছিলাম ঝুলন্ত ব্রিজটা, এই যে ব্রিজ, আর নিচ দিয়ে শিপ্রা নদী বয়ে চলেছে। দেখুন কি সুন্দর। সবাই যে যার মতো ফটো তুলছে। ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা এখন হেঁটে হেঁটে। নিচে নদী, শিপ্রা নদী, আর তার মধ্যে এরকম একটা ঝুলন্ত ব্রিজ। এই দেখো উপর থেকে দেখতে পাচ্ছ এই বড় পাথরটা এমন যেন ব্যাঙের মতো দেখতে, তাই জন্যই এই ভিউ পয়েন্টটার নাম ফ্রগ পয়েন্ট। ওই যে বাবা মার নামতে পারলো না, ভীষণ রিস্ক রাস্তাটা। এই ব্রিজটা দিয়ে আমরা নামলাম। এই দেখো ব্যাঙের আকৃতি সেই পাথরটা যেটা উপর দিয়ে তোমাদের দেখালাম। ওইখানে আর যাওয়ার সাহস নেই। জলের একদম কাছে, জলটা ঠান্ডা। দেখতেই পাচ্ছ সবাই এখানে ফটোশুট করছে, আমিও কিন্তু কিছু ফটোশুট করেছিলাম এখানে। এই যে কি পাথর, উঁচু নিচু পড়ে যাওয়ার ভয়। এখানে বড়দেরকে নিয়ে না আসাই ভালো। আমার বাবা মা তো আসেনি, উপরেই ছিল। আমি আর কাকু কাকিমা এসছি, কিন্তু খুব ভয় ভয়ে আছি, যখন তখন উল্টে যেতে পারি। দেখা যাক উঠতে পারি কিনা। এই যে রাস্তাটা, এখান দিয়ে উঠবো, চলো দেখি উঠতে পারি কিনা। ইয়া ইয়ে এই রে রাস্তা, এই তো ওই দিক দিয়ে, এদিক দিয়ে। এইটা কাকু, ইমা এদিকে কোথায় গো? কুলুকুলু শব্দে বয়ে চলা শিপ্রা নদীর সৌন্দর্য উপভোগ করে ফাইনালি উপরে উঠে এসে এই ব্রিজ পেরিয়ে আবার এগিয়ে গেলাম আমাদের গাড়ির দিকে।
খুব খারাপ, মানে যখন তখন পাথর টাথর এসে পড়তে পারে। এখান থেকে আলমোড়া ওই 30 থেকে 32 কিলোমিটার। এই জায়গাটার নাম হচ্ছে কাকড়ি ঘাট। নিচে কি নদী যাচ্ছে? একটা হোটেলে দাঁড়িয়েছি লাঞ্চ করব বলে, সেখান থেকে ভিউ। এখানে বসে খাবো তাই বলছি। সেখান থেকে এই দেখুন কত সুন্দর ভিউ। বলছি হ্যালো, তোমাদের সবাইকে বলছি কেমন উপভোগ করছো বলো। এই যে সামনে এত সুন্দর ভিউ, নিচে নদী, পাহাড়, তার সাথে আমরা এই যে এখানে টুকটাক খেতে বসেছি। লাঞ্চ ঠিক নয়, এই যে আমাদের খাবার চলে এসছে। লাঞ্চ আমরা করবো না, কারণ টুকটাক অনেক কিছু খেয়েছি গাড়িতে। সো আমরা বাটার টোস্ট অর্ডার দিয়েছিলাম। এই যে বাটার টোস্ট সাথে হচ্ছে লেমন টি। আহা, You will take this tea. we want this lemon tea. মিতাদি তোমাকে খুব মিস করছি, একদম তোমার মতন চা বানিয়েছি। In Babu's Bia, we want this lemon tea. প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে টুকটাক খাওয়ার পর্ব সেরে আমরা আবার এসে উঠলাম আমাদের গাড়িতে। বৃষ্টি হচ্ছে, পাইন বনের মধ্যে দিয়ে যাচ্ছি, বৃষ্টির মধ্যে। পুরো পাইন বন। এই যে ফাইনালি আমরা আলমোড়াতে ঢুকে গেলাম। উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন বিভাগের একটা জেলা কিন্তু এই আলমোড়া। আলমোড়ার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু বহু পর্যটককে এখানে টেনে আনে। আমরা এই ট্রিপে আলমোড়াতে স্টে করিনি, তবে তোমরা চাইলে কিন্তু আলমোড়াতে হোটেলে স্টে করে সাইট সিন করে নিতে পারো। চলো আলমোড়ার মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যাক। कषा देवी मंदिर जाने का रास्ता। আলমোড়া থেকে 8 কিলোমিটার দূরে, মানে ওই 20 থেকে 25 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কাষা দেবী টেম্পল। কাষা দেবী মন্দির, এটা হচ্ছে যাওয়ার রাস্তা। আহা, ঘন্টা ঢং, মা বাজাও। আমিও বাজা। হাঁপিয়ে গেলাম, খুব চড়াই, একটু উঁচু। এই মন্দিরে যাওয়ার রাস্তা। আর কত দূর গো টু টেম্পল। ওই রাস্তার পরে এরকম সিঁড়ি। মন্দিরে ওঠার টোটাল 100টা সিঁড়ি দিয়ে ওই যে আমরা ওই মন্দিরটায় যাব। হাঁপিয়ে গেছি। ওয়াও, দেখাই। এই মন্দিরের পুরো এরিয়া পাইন ও দেবদারু গাছে বেষ্টিত।
এই মন্দিরে উঠতে উঠতে এখান দিয়ে বেশ ভালো ভিউ। মেঘে ঢাকা আছে, মারাত্মক ঠান্ডা, হাত জমে যাচ্ছে। ম্যাগনেটিক এরিয়ার মধ্যে অবস্থিত এই মন্দির। ভগবত পুরাণ অনুসারে কাসার দেবীর পাহাড়ে দেবী পার্বতী এখানে কৌশিকী দুর্গা অবতারে শুম্ভ নিশুম্ভ নামে দুই দৈত্যকে বধ করেছিলেন। এই মন্দিরের গর্ভগৃহ হলো একটি গুহা, যেই গুহায় বিরাজ করছেন সিংহবাহিনী অষ্টভুজা মাতা কাসার দেবীর মর্মর মূর্তি। মন্দিরের ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই তোমাদের দেখাতে পারলাম না। এই মন্দিরের উচ্চতা সমুদ্রতল থেকে 2116 মিটার উপরে। এটা হচ্ছে শিব মন্দির, এটা শিব মন্দির। আমরা যাচ্ছি না, খুব ঠান্ডা। স্বামী বিবেকানন্দ এই মন্দিরের কাছের একটি ছোট্ট গুহায় বসে ধ্যান করেছিলেন কিছু সময় যাবত, এবং এখানেই তিনি দিব্য জ্ঞান লাভ করেছিলেন। এত সুন্দর ভিউ, ঘন্টা বাজছে। আমরা যখন মন্দিরে ঢুকছিলাম তখন তোমরা দেখতেই পেলে যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আর তার সাথে কনকনে ঠান্ডা হাওয়া। মন্দিরটাতে এসে যেন মনের সমস্ত উদ্বেগ দূর হয়ে গেল, মন যেন একটা অদ্ভুত শান্তি পেল। মন্দির থেকে বেরোনোর পথে তুমুল বৃষ্টি, আমরা অর্ধেক ভিজে গেছি, বাট স্টিল ভালোই লাগলো মন্দিরটা। এবার আমরা সোজা বিনসারের পথে। পাহাড়ি রাস্তায় বৃষ্টি উপভোগ করতে করতে মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমরা বিনসারে ঢুকে গেলাম। এই যে আমরা বিনসারের যে KMVN বুক করেছি তার চেকপোস্টে আমরা দাঁড়িয়ে আছি, যে এখানে গিয়ে এন্ট্রি করতে হবে। বৃষ্টি হচ্ছে বলে দেখাতে পাচ্ছি না হোর্ডিংটা, বাট ওখানে লেখা ভারতীয় পর্যটক 150 পার হেড, বিদেশি পর্যটক 600, ভারতীয় বিদ্যার্থী 75, বিদেশি বিদ্যার্থী 300। ফাইনালি আমাদের 150 পার হেড দিয়ে বিনসারের KMVN TRH এর রাস্তায় এন্ট্রি হয়ে গেল। বিনসার টুরিস্ট হাউসের দিকে যাচ্ছি আমরা, রাস্তা ভীষণ খারাপ, বাট এদিকে ভিউটা খুব সুন্দর। এখন বৃষ্টি হচ্ছে বলে একটু মেঘে ঢাকা, কিন্তু এইগুলো হচ্ছে রডোডেনড্রন গাছ। এন্ট্রি গেট থেকে মোটামুটি 10 মিনিটের মধ্যে আমরা KMVN এ পৌঁছে গেছিলাম। KMVN এর টুরিস্ট রেস্ট হাউস। কি ঠান্ডা! চিতা আন্ডারগ্রাউন্ড। এখানে সোলার সিস্টেমের সব, তো লাইট থাকে 6টা থেকে 9টা। এই হচ্ছে আমাদের রুম। রুমে ঢুকতেই ডান দিকে এরকম একটা কভার, দেন এখানে মিরর আছে, মিরর, এখানে টিস্যু পেপার রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম। ক্যান্ডেল, এদিকে দুটো ক্যান্ডেল, ওখানে চার্জার পয়েন্ট, এখানে একটা তাক টাইপের,
এটা হচ্ছে বেড, ডাবল বেড। উইন্ডো। আমাদের ঢোকার সাথে সাথে আমরা চা অর্ডার করেছি, তো দিয়ে গেছে একদম ঘরে চা। ও বাবা, so we are having tea now. এই হচ্ছে KMVN এর রেস্টুরেন্ট। আচ্ছা, নিচে ওয়াশরুমও আছে। রেস্টুরেন্ট বেশ বড়। স্যালাড দেখে নাও, এটা ভাত, পাঁপড়, স্যুপ দিয়ে ডিনার শুরু। স্যুপ কি স্যুপ এটা কাকু? ভেজ স্যুপ। আমি একদম ভেজ থালি নিয়েছি। ভাত, রাজমার ডাল, এটা একটা ফুলকপি, আলু আরও ক্যাপসিকাম দিয়ে সবজি, এটা পনির, স্যালাড, পাঁপড়, আন্ডা কারি ছিল, বাট আমি পরের দিন ভোরবেলা সানরাইজ দেখার জন্য রুফটপ টেরাসে গিয়ে আমরা পূব আকাশের দিকে তাকিয়ে দেখি দূরের দিগন্তে পাহাড় সারির উপরে কমলা আলোর রেশ ফুটেছে। আর ওই যে দূরে দেখা যায় তুষারাবৃত হিমালয়া, আর তার সামনের পাহাড়ের মাথায় মেঘের ঢেউ। মেঘের যেন এক সুবিশাল সমুদ্র। প্রকৃতির কি অপার সৌন্দর্য না! আর তার সাথে রয়েছে হিমশীতল বাতাসের স্নিগ্ধতার পরশ। এ যেন মেঘের উপত্যকা, মেঘেদের রাজ্য, আর নিজেকে মনে হচ্ছে মেঘের রাজ্যের বাসিন্দা। আস্তে আস্তে যথাসময়ে সূর্যদেব উঠলেন। সূর্যের আলো যখন দূরের হিমালয়ের বরফে ঢাকা পাহাড়ে পড়ল, আহা, এই সুন্দর দৃশ্য নিজের চোখের সামনে থেকে না দেখলে তার অনুভূতি বোধহয় পাওয়া সম্ভব নয়। হোটেলের যেই রুফটপ টেরেস থেকে এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী থেকেছিলাম আমরা, সেই টেরেসটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। সূর্য উঠে গেছে, এবার আস্তে আস্তে মেঘগুলো উপরের দিকে উঠে যাচ্ছে। সূর্যোদয়। তারা এই বিনসারে ঘুরতে আসবে, আমি অবশ্যই তাদেরকে রিকমেন্ড করব KMVN এর এই হোটেলেই বুক করো। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, তেমনই সুন্দর এখানের রুফটপ থেকে ভিউ। জ্যাম জ্যাম জ্যাম, এটা বাটার, এটা কর্নফ্লেক্স, এটা চিড়ের পোলাও।
করি অমলেট ব্রেড। ব্রেকফাস্টকে এখন সব চা খাচ্ছে। বাবা বাবা চা খেয়েছো? কি চা খেলে? ব্ল্যাক টি। এটা হচ্ছে KMVN হোটেলের এন্ট্রি গেট। আমরা এটাই ছিলাম। আমরা আজকে বেরিয়ে যাচ্ছি মুন্সিয়ারির দিকে। এটা হচ্ছে বাইরেটা KMVN এর সামনে পুরো পাইন বন, ঘন জঙ্গল। মানে রাত্রে এখানে অনেক জন্তু জানোয়ারও বেরোয়। কালকেও বেরিয়েছিল, রাত্রে ডাক শোনা গেছে। তো মারাত্মক ঠান্ডা, এই যে পাইন বন, মারাত্মক ঠান্ডা। বাট জায়গাটা দুর্দান্ত, একটা ভিউ আমরা পেয়েছি। তো চলো আজকের মতো এই পর্ব এখানেই শেষ। এর পরের পর্বে কুমায়ুনের আরও একটা দুর্দান্ত জায়গা মুন্সিয়ারি ও তার সিনিক বিউটি তোমাদের সামনে আমি হাজির করব। আশা করি এই পর্বটা তোমাদের ভালো লেগেছে। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।